সুপ্রিয় শিক্ষার্থী মণ্ডলী, তোমাদেরকে অনেক অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন। আশা করি সবাই ভালো আছো। তোমাদের সবার উদ্দেশ্যে একটি প্রথমেই কথা বলে নিই, সেটা হচ্ছে আলো চলে যাওয়ার পরে আঁধার আসবে, আবার আঁধার কেটে গিয়ে আলো আসবে। অর্থাৎ আমাদের এখন পৃথিবীতে যে মহামারী চলছে, এই মহামারী থেকে আমাদের পৃথিবী অবশ্যই একদিন স্বাভাবিক হবে। আমরা আবার এই কলেজে একসাথে ক্লাস করব। তবে এখন পর্যন্ত তোমরা সবাই ঘরে থাকো, সুস্থ থাকো, আর আমাদের এই ডিএমআরসির অনলাইন ক্লাসগুলো তোমরা নিয়মিত করো। তা আমি সুমিত চন্দ্র, প্রভাষক ফিনান্স অ্যান্ড ব্যাংকিং, ডক্টর মাহুরা মোল্লা কলেজ, আমি তোমাদের আজকে ফিনান্স, ব্যাংকিং ও বীমার দ্বিতীয় পত্রের সিলেবাস ভিত্তিক আলোচনা করব। এর পরবর্তী ক্লাসে আমরা বিভিন্ন টপিকস বা অধ্যায় ধরে ধরে আমরা আলোচনা করব। তা আমরা আজকে দেখব যে আজকে কি আলোচনা করব। আমাদের আলোচনা বিষয় হচ্ছে ফিনান্স, ব্যাংকিং ও বীমা দ্বিতীয় পত্রের পরিচিতি ও মানবন্টন। আগে একটু কথা বলি নেই, আমাদের ফিনান্স প্রথম পত্রে আমাদের ম্যাথমেটিক্যাল সাবজেক্ট ছিল, কিন্তু দ্বিতীয় পত্রে আমাদের পুরোটাই হচ্ছে থিওরিটিক্যাল সাবজেক্ট। এজন্য তোমাদেরকে অবশ্যই ভালো করে মনোযোগ সহকারে ক্লাসগুলো দেখতে হবে এবং অনুসরণ করতে হবে, না হলে তোমরা কিছুটা মার্ক থেকে পিছিয়ে থাকবে। আমরা দেখব যে এই অধ্যায়ে আমাদের ফিনান্স, ব্যাংকিং ও বীমা দ্বিতীয় পত্রকে দুটি ক্যাটাগরিতে ভাগ করা হয়েছে। একটি ক্যাটাগরি হচ্ছে ব্যাংকিং, আরেকটি ক্যাটাগরি হচ্ছে বীমা। আমাদের দুটো পার্ট থেকে প্রশ্ন হয় এবং দুটো পার্ট থেকেই অ্যান্সার করা বাধ্যতামূলক। অতএব আমি চাই তোমরা দুটো টপিকস, দুটা বিভাগ ভালো করে দেখবে এবং ভালো করে অনুসরণ করবে, যাতে করে তোমরা প্রতিটা পার্ট থেকে অ্যান্সার করতে পারো। আরেকটা কথা বলে নিই, যেহেতু দ্বিতীয় পত্রের থিওরিটিক্যাল সাবজেক্ট, এখান থেকে এমসিকিউ কমন করার জন্য প্রতিটা লাইন ধরে ধরে করতে হবে। আরেকটা কথা বলি সবার জন্য, যদি ভালো করতে চাও বইয়ের প্রত্যেকটা কালো লাইন ভালো করে পড়ো। আমাদের এই অধ্যায়ে ব্যাংকিং এর থেকে আমাদের মোট 9টি অধ্যায়। প্রথম অধ্যায় রয়েছে আমাদের ব্যাংক ব্যবস্থার প্রাথমিক ধারণা। এখানে মূলত ব্যাংকের প্রাথমিক কিছু বিষয় নিয়ে আলোচনা করা হয়েছে, ব্যাংকের প্রকারভেদ আলোচনা করা হয়েছে, ব্যাংকের সকল বিষয় আলোচনা করা হয়েছে। দ্বিতীয় অধ্যায়ে আমরা গিয়ে কেন্দ্রীয় ব্যাংক দেখব। সবাই জানো যে কেন্দ্রীয় ব্যাংক হচ্ছে একটি ব্যাংক ব্যবস্থার প্রধান ব্যাংক। তা আমরা দ্বিতীয় অধ্যায়ে কেন্দ্রীয় ব্যাংক সম্পর্কে সকল আলোচনা আমরা করব। এরপরে আমাদের আছে তৃতীয় অধ্যায় বাণিজ্যিক ব্যাংক। একটা কথা বলি, আমরা মূলত ব্যাংক বলতে বাণিজ্যিক ব্যাংকই বেশি বুঝে থাকি, কারণ আমাদের জনগণের কাছে বাণিজ্যিক ব্যাংক হচ্ছে সবচেয়ে বেশি পরিচিত। আর বাণিজ্যিক ব্যাংকগুলো মুনাফা লাভের আশায় তারা অর্থের লেনদেন করে থাকে। আর এরপরে অধ্যায় হচ্ছে আমাদের ব্যাংক হিসাব। ব্যাংক হিসাব হচ্ছে একটি ব্যাংকে সাধারণ জনগণ বা বিভিন্ন প্রতিষ্ঠান কিরকম অ্যাকাউন্ট খুলতে পারে। একটু কথা বলিনি, আমাদের ব্যাংকে সাধারণত 3 রকম হিসাব খোলা হয়। ব্যাংকে সাধারণত 3 রকম হিসাব খোলা হয়। একটি হচ্ছে সঞ্চয়ী, একটি হচ্ছে স্থায়ী, আরেকটি হচ্ছে চলতি। আমাদের চলতি হিসাবে প্রতিদিন যতবার ইচ্ছা টাকা জমা দেওয়া যায়, আবার যতবার ইচ্ছা টাকা উত্তোলন করা যায়। তবে এই হিসাব থেকে ব্যাংক সাধারণত কোনো প্রকার সুদ প্রদান করে না। এরপর হচ্ছে সঞ্চয় হিসাব। সঞ্চয় হিসাব থেকে তোমার দৈনিক যতভাবে টাকা জমা দেওয়া যাবে, তবে সপ্তাহে 2 বারের বেশি উত্তোলন করা যাবে না। এই হিসাব থেকে ব্যাংক সামান্য সুদ প্রদান করে থাকে। আর স্থায়ী হিসেবে একটা পুরোটা ভিন্ন, এখানে টাকাটা একসাথে জমা দিতে হবে এবং মেয়াদ উত্তীর্ণ হলেই সুদ সহ একবারে টাকাটা উত্তোলন করা যাবে। সাধারণত আমাদের ব্যবসায়ী শ্রেণীরা চলতি হিসাব খুলে থাকে এবং যারা শিক্ষার্থী, চাকরিজীবী, এরা সাধারণত সঞ্চয় হিসাব খুলে থাকে। আর যাদের কাছে অলস টাকার মালিক, এরা সাধারণত খুলে থাকে স্থায়ী হিসাব। এটা আমাদের ব্যাংক হিসাবে পড়বো আমরা। এরপর আমাদের পঞ্চম অধ্যায় হস্তান্তরযোগ্য ঋণের দলিল। এটা খুব ইম্পর্টেন্ট একটা চ্যাপ্টার। আসলে যখন আমরা একটি দলিল আরেকজনের কাছে হস্তান্তর করে, কিভাবে হস্তান্তর করে, কোন নিয়ম হস্তান্তর করে, এই বিষয়গুলো আমরা এখানে জানবো। এবং সকল দলিল কিন্তু হস্তান্তরযোগ্য দলিল নয়। তো আমরা এই অধ্যায়ে গেলে জানতে পারবো যে কোনগুলো আমাদের হস্তান্তরযোগ্য দলিল আর কোনগুলো আমাদের হস্তান্তর অযোগ্য দলিল। এর পরবর্তীতে আমাদের আছে, এটা কিন্তু আমাদের ব্যাংকিং
মধ্যে আমাদের আছে ষষ্ঠ অধ্যায় চেক, বিনিময় বিল ও অঙ্গীকারপত্র। তিনটা বিষয় একটা অধ্যায়ে আলোচনা করা হয়েছে। এখানে চেক বিষয়ে আলোচনা করা হবে, এরপরে বিনিময় বিল আলোচনা করা হবে এবং অঙ্গীকারপত্র আলোচনা করা হবে। তা আমরা যখন অধ্যায়ের ভিতরে যাব অবশ্যই আমরা এগুলো ডিটেলস ভাবে তোমাদের সাথে আলোচনা করব, তোমাদের যাতে কোনো প্রকার সমস্যা না হয় সেজন্য আমরা চেষ্টা করব। আর অধ্যায়ে এগুলো শুধু আমরা পরিচিতি যখন আমরা ভিতরে যাব এক একটা অধ্যায়ে আমরা আলোচনা করব, অবশ্যই তোমাদের জন্য আমরা যথাসম্ভব চেষ্টা করব তোমাদের বোঝানোর জন্য এবং ক্লিয়ার করে দেওয়ার জন্য। তা আমরা ষষ্ঠ অধ্যায়ে চেক, বিনিময় বিল, অঙ্গীকারপত্র এগুলো আমরা এখানে ক্লিয়ার করব। চেক আমরা অনেকেই জানি যে ব্যাংক থেকে টাকা উত্তোলনের জন্য ব্যাংক কর্তৃক এক প্রকার ছাপানো কাগজ ব্যবহার করা হয়, এটাকে বলা হয় চেক। চেকে অনেক প্রকার আছে, এটা আমরা যখন যাব তখন আমরা অবশ্যই আলোচনা করব। এরপর হচ্ছে বিনিময় বিল, আর একটা হচ্ছে অঙ্গীকারপত্র। এরপর আমাদের সপ্তম অধ্যায় ব্যাংক তহবিলের উৎস ও ব্যবহার। খুব ইম্পর্টেন্ট একটা জিনিস যে আমাদের ব্যাংক তহবিলের টাকাটা কোনখান থেকে আসে এবং সেই টাকাটা আমরা আবার কোথায় ব্যবহার করি সেটা আমরা জানতে পারবো আমাদের সপ্তম অধ্যায়। যে ব্যাংক তহবিল, আগে একটা কথা বলি যে ব্যাংকের আসলে নিজস্ব কোনো টাকা নেই, এজন্য ব্যাংককে বলা হয় ধার করা অর্থের ধারক। ব্যাংক এক শ্রেণীর কাছ থেকে অর্থ সংগ্রহ করে, সেই সংরক্ষিত অর্থ আবার অন্য এক শ্রেণীকে ঋণ হিসেবে প্রদান করে, এজন্য ব্যাংককে বলা হয় ধার করা অর্থের ধারক। পরীক্ষায় একটি প্রশ্ন আসতে পারে যে ব্যাংককে কেন ধার করা অর্থের ধারক বলা হয়, আমরা অবশ্যই এখানে শিখব। এরপর অষ্টম অধ্যায় বৈদেশিক বিনিময় ও বৈদেশিক মুদ্রা। খুবই ইম্পর্টেন্ট চ্যাপ্টার এবং বর্তমান প্রেক্ষাপটে এই অধ্যায়টার গুরুত্ব অবশ্যই বেশি, কারণ আমাদের বৈদেশিক বিনিময় কিভাবে হয়, বৈদেশিক মুদ্রা কিভাবে আসে, বৈদেশিক মুদ্রার মানটা কিভাবে নির্ধারণ করা হয় সেই বিষয়ে অবশ্যই তোমাদের খেয়াল রাখতে হবে এবং মনোযোগ সহকারে তোমাদের দেখতে হবে। কারণ তোমরা যেহেতু আগামী দিনের ভবিষ্যৎ, আমরা চাবো এই ব্যাংকিং এবং বীমা এই বিষয়টি তোমরা অধ্যয়ন করে ভালো করে শিখে ভবিষ্যতে তোমাদের বাস্তব জীবনে এর প্রয়োগ করবে। এরপর আমাদের নবম অধ্যায় ইলেকট্রনিক ও আধুনিক ব্যাংকিং। তোমরা সবাই জানো বর্তমানে ব্যাংক ব্যবস্থাগুলো ইলেকট্রনিক সিস্টেম বেশি চালু করেছে, প্রায় বাংলাদেশের ম্যাক্সিমাম ব্যাংক বর্তমানে ইলেকট্রনিক মাধ্যমে চলে আসছে এবং আধুনিক ব্যাংকিং চালু করেছে। সবাই বর্তমানে জানো এটিএম কার্ড, ক্রেডিট কার্ড, ডেবিট কার্ড এগুলো সম্পর্কে সবারই কিছু ওয়াকিবহাল আছে এবং এগুলো হচ্ছে ইলেকট্রনিক ব্যাংকিং। একসময় দেখা যেত কোনো একটি ব্যাংকে টাকা জমা দেওয়ার জন্য বা টাকা উত্তোলন করার জন্য দীর্ঘ লাইন ধরে বসে থাকতে হতো, অনেক সময় অপচয় হতো, কিন্তু বর্তমানে আমাদের এই সময় অপচয়ের কোনো প্রয়োজন নাই, কারণ বর্তমানে ব্যাংকিং সিস্টেমটা হচ্ছে ইলেকট্রনিক ব্যাংকিং। অর্থাৎ আমি একটি পিন কোড ব্যবহার করে, একটি প্লাস্টিক কার্ড ব্যবহার করে আমি আমার সকল প্রকার ব্যাংকিং কার্যক্রম পরিচালনা করতে পারবো। আর এই 9টি হচ্ছে আমাদের ব্যাংকিং এর অধ্যায়। আর এর পরে অধ্যায়গুলো আমাদের বীমা। আমরা দেখি খ বিভাগ বীমা। এই বীমা হচ্ছে 5টি অধ্যায় রয়েছে বীমায়। এই 5টি অধ্যায়ের মধ্যে প্রথমে আছে আমাদের 10ম অধ্যায় বীমা সম্পর্কে মৌলিক ধারণা। আমাদের বর্তমানে বীমা খুব একটা যুগোপযোগী একটি বিষয়। এই বীমা সম্পর্কে তোমাদের ব্যাপক ধারণা লাভ করতে হবে। একটু বলি, বিশ্বের সর্বপ্রথম নৌ বীমার মাধ্যমে বীমা কার্যক্রম শুরু হয়ে এখন বিভিন্ন রকমের বীমা চালু আছে। আর আমরা 10ম অধ্যায়ে এই বীমা সম্পর্কে আমরা ব্যাপক জানতে পারব। আর এরপরে রয়েছে আমাদের 11শ অধ্যায় জীবন বীমা। মানুষের জীবনের জন্য যে বীমা করা হয় সাধারণত তাকেই জীবন বীমা বলা হয়। তো এই জীবন বীমা কীভাবে করা হয়, জীবন বীমা কেন করা হয়, জীবন বীমা কোথায় করা হয়, জীবন বীমা কারা করে, এগুলো আমরা জানতে পারবো এই 11শ অধ্যায়ের মাধ্যমে জীবন বীমা। এরপর রয়েছে আমাদের নৌ বীমা। তোমাদের একটু আগে বলেছিলাম যে আমাদের বীমা ব্যবসায় সূত্রপাত হয়েছে নৌ বীমার মাধ্যমে। আর এই নৌ বীমা কীভাবে সূত্রপাত হয়েছে, কোনখান থেকে সূত্রপাত হয়েছে, এর বর্তমান পরিস্থিতি কি, এগুলো আমরা জানতে পারবো এই নৌ বীমার মাধ্যমে। এরপরে অগ্নিবীমা। আমাদের অগ্নিবীমায় ভয়াবহতা, আমাদের অগ্নিকাণ্ডের ভয়াবহতা সবচেয়ে বেশি হয়। আর এই প্রেক্ষাপট থেকে দেখা যায় অগ্নিবীমা প্রচলন করা হয়েছে। এই অগ্নিবীমা সম্পর্কে আমরা জানতে পারবো আমাদের 13তম অধ্যায়ে অগ্নিবীমার মাধ্যমে। এরপর হচ্ছে আমাদের 14তম অধ্যায় বিবিধ বীমা। আমাদের জীবন বীমা, নৌ বীমা, অগ্নিবীমা এগুলো ছাড়াও কিন্তু আরও অনেক প্রকার বীমা আমাদের রয়েছে, সেইগুলো জানবো আমরা
সর্বশেষ অধ্যায় আমাদের 14তম অধ্যায় জানবো বিবিধ বিমা। যেমন তোমাদের একটা বিমার কথা বলি, চৌর্য বিমা। চুরিজনিত ক্ষয়ক্ষতির হাত থেকে রক্ষার জন্য যে বিমা করা হয় তাকে বলা হয় চৌর্য বিমা। এরকম অনেক প্রকার বিমা আমরা জানবো এই সর্বশেষ অধ্যায়ের মাধ্যমে। তাই সুপ্রিয় শিক্ষার্থীরা, আমরা আগেই বলি আমাদের টোটাল বইটাকে দুটো পার্টে কিন্তু ভাগ করা হয়েছে, তোমরা অবশ্যই দেখছো। একটা হচ্ছে ব্যাংকিং পার্ট আর একটা হচ্ছে বিমা পার্ট। আমাদের ব্যাংকিং পার্টে রয়েছে 9টি অধ্যায় আর বিমা পার্টে রয়েছে আমাদের 5টি অধ্যায়। যদি তোমার পরীক্ষায় ভালো করতে চাও অবশ্যই মাথায় রাখতে হবে যে 14টা অধ্যায় তোমাকে ভালো করে অনুসরণ করতে হবে, কারণ আমাদের প্রত্যেকটা অধ্যায় থেকে এমসিকিউ হয়, বহু নির্বাচনী হয়। অতএব তোমাকে বহু নির্বাচনীতে ভালো মার্ক পাওয়ার জন্য অবশ্যই 14টি অধ্যায় তুমি ভালো করে অনুসরণ করবে। যদি কোনো একটি অধ্যায় তুমি মনে করো যে না এই অধ্যায়ে আমার কিছু গুরুত্ব নাই, এই অধ্যায় আমি পড়বো না, কিন্তু দেখা যায় ওই অধ্যায় থেকে যখন বহু নির্বাচনী হবে তখন তুমি অ্যান্সার করতে পারবে না। অর্থাৎ আমি তোমাদেরকে সবসময় বলবো যে তোমরা 14টা অধ্যায় ভালো করে রিভিশন দিবে, 14টা অধ্যায় ভালো করে পড়বে, বইয়ের প্রত্যেকটি কালো অক্ষর ভালো করে পড়বে, তাহলে দেখবে তোমরা পরীক্ষায় অনেক ভালো মার্ক পাবে। আর তোমরা জানো আমাদের কিন্তু বুক লিস্ট প্রদান করা হয়েছে। এই বুক লিস্ট অনুযায়ী তোমরা বই কিনে বাসায় অবশ্যই পড়াশোনা করবে। বাসায় যেহেতু আমাদের এটা ম্যাথমেটিক্যাল সাবজেক্ট না, এটা একটা থিওরিটিক্যাল সাবজেক্ট, অর্থাৎ যদি তোমরা একটা আমাদের অনলাইন ক্লাসগুলো দেখো এবং বাসায় একটু পড়াশোনা করো অবশ্যই তোমরা ভালো করবে এবং পরীক্ষায় ভালো করতে পারবে। এবার আমরা দেখব যে আমাদের ফিনান্স, ব্যাংকিং ও বিমা দ্বিতীয় পত্রের মান বন্টন কীভাবে হয়। আমাদের দুটো পার্টে প্রশ্ন হয়, একটি হচ্ছে ক পার্ট, একটি হচ্ছে খ পার্ট। ক পার্টে হচ্ছে ব্যাংকিং, খ পার্টে হচ্ছে বিমা। দেখো এখানে বলা আছে আমাদের সৃজনশীলের মোট 70 নম্বর। তোমরা দেখছো আমাদের ফিনান্স প্রথম পত্রেও সৃজনশীল 70 মার্কের হতো, অর্থাৎ 11টি প্রশ্ন হতো, 60টি উত্তর করতে হতো, প্রতিটি মার্ক 10 করে, মোট 70। দ্বিতীয় পত্রে একই রকম আমাদের এখানে 11টি প্রশ্ন থাকবে, তোমাদেরকে উত্তর করতে হবে 60টি, প্রত্যেকটি উত্তরের মান হচ্ছে 10 করে, আর এতে আমাদের মোট হয় 70 মার্ক। তবে হ্যাঁ, আমাদের এই সৃজনশীল অংশকে দুটো ভাগ করা হয়েছে, একটি হচ্ছে ক বিভাগ ব্যাংকিং থেকে 5টি ও খ বিভাগ থেকে 2টি সহ মোট 60টি প্রশ্নের উত্তর দিতে হবে। আমাদের ব্যাংকিং থেকে প্রশ্ন থাকবে, সেখান থেকে তোমাদের 5টি উত্তর করতে হবে, আর বিমা থেকে যে প্রশ্ন থাকবে সেখান থেকে উত্তর করতে হবে 2টি, তাহলে মোট উত্তর করতে হবে তোমাদের 60টি। আমাদের ব্যাংকিং পার্টে প্রশ্ন দেওয়া থাকবে তোমাদের 60টি, উত্তর করতে হবে 5টি, আর বিমা পার্টে প্রশ্ন দেওয়া থাকবে 4টি, উত্তর করতে হবে তোমাদের 2টি। তবে অবশ্যই যেহেতু আমাদের 2 পার্ট থেকে প্রশ্ন হয়, অবশ্যই তোমাদের 2টি পার্ট ভালো করে যত্ন সহকারে পড়তে হবে। তুমি যদি একটি অংশ পড়ো আরেকটি অংশ না পড়ো তাহলে তুমি কিন্তু ওই অংশের উত্তর দিতে পারবে না। অতএব আমি তোমাদেরকে বলবো অবশ্যই 2টি অংশ ভালো করে পড়বে। আর বহু নির্বাচনীতে মোট 30 নম্বর, আমাদের 30টি বহু নির্বাচনী থাকবে, আর 30টি বহু নির্বাচনী তোমাকে উত্তর করতে হবে, এবং 30টি বহু নির্বাচনী প্রত্যেকটি মার্ক 1 করে, তাহলে আমাদের টোটাল মার্ক হয় 30। সৃজনশীল আমাদের 70 আর বহু নির্বাচনী 30, টোটাল আমাদের মার্ক দেওয়া গিয়ে 100। আমি আবার তোমাদেরকে বলবো, দ্বিতীয় পত্র একটি থিওরিটিক্যাল সাবজেক্ট। থিওরিটিক্যাল সাবজেক্টে ভালো করতে হলে বই ভালো ভালো করে অনুসরণ করতে হয়, আর যে যত বই অনুসরণ করতে পারবে সে তত ভালো করবে। আর আমরা তোমাদেরকে এই বই অনুসরণ করানোর জন্যই অনলাইন ক্লাসের ব্যবস্থা করেছি। আমরা অনলাইন ক্লাসের মাধ্যমে তোমাদেরকে চেষ্টা করব সবগুলো বিষয় আলোচনা করার জন্য। আমরা পরবর্তী ক্লাসগুলোয় আমরা প্রত্যেকটি অধ্যায় ধরে ধরে তোমাদের আলোচনা করব। আর আমি চাই যে পরবর্তী অধ্যায়গুলো তোমরা মনোযোগ সহকারে দেখবে। আমরা পরবর্তী ক্লাসগুলো তোমাদের জন্য ধাপে ধাপে নিয়ে আসব। সবাইকে আবারও বলবো যে দেশে যে বর্তমানে মহামারী চলতেছে, এই মহামারী থেকে পরিত্রাণের জন্য সবাই বাসায় থাকো, সুস্থ থাকো, নিরাপদে থাকো এবং ভালো থাকো। অনলাইন ক্লাস করো, সবাই পাঠ্য বই কিনে তোমরা বাসায় অনুসরণ করো। সবাইকে ধন্যবাদ।